ক্লাস করছিলাম কন্টিনিউয়াসলি ভাবে, আমরা সেই ক্লাসটাই করতেছি, কন্টিনিউ করতেছি। 1 নম্বরের সূত্রটা বা 1 নম্বরের যে অবজারভেশনটা ছিল সেটা অলরেডি আমরা কমপ্লিট করছি। এখন আমাদের আজকে বুঝতে হবে 2 নাম্বার সূত্র বা 2 নাম্বার অবজারভেশনস। ডিয়ার ফ্রেন্ডস, ইট ইজ এ ফলো আপ লেকচার, আপনারা সবাই জানেন। তো ফলো আপ কতটা ইম্পর্টেন্ট, যখনই আমাদের কাছে নাসিরউদ্দিন ভাই আপনার ঠিক আছে, এই লাইনটা ঠিক আছে কিনা? ঠিক আছে, হ্যালো স্যার, কথাটা বুঝতে পারিনি। নাসিরউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বাট কথাটা বুঝতে পারিনি। ওকে ওকে, ঠিক আছে। মাঝে মাঝে হ্যাঁ, আর কোনো জায়গায় অসুবিধা হলে আপনি জানাবেন যে আমরা বুঝতে পারছি না বা সাউন্ডের প্রবলেম হচ্ছে। এখন আমার ভয়েস একদম ক্লিয়ার, তাই না? জি স্যার। ওকে, আমরা ক্লাসের অবজারভেশনের ক্লাস করছিলাম এবং আমরা ফলো আপ, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট, বিশেষ করে ক্রনিক কেস সলভ করতে গেলে একইভাবে 1-2টা মেডিসিন একটু ভালো মতো প্রেসক্রাইব করলেই ফার্স্ট প্রেসক্রিপশনেই সফল পাওয়া যায়। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, যেখানটায় আমাদেরকে একটা প্রেসক্রিপশনের পরে আর একটা প্রেসক্রিপশন দিতে হয়, যখন আমাদেরকে মেডিসিনের রিয়াকশনকে বুঝতে হয়, যখন আমাদেরকে বুঝতে হয় যে পেশেন্ট এখন বর্তমান সিচুয়েশনে কি অবস্থার মধ্যে আছে, যখন আমাদের বুঝতে হয় যে কতটা বাধা আমরা দূর করতে পারছি, অথবা কতটা ভাইটাল ফোর্স বা ভাইটাল এনার্জি কতটুকু ব্যালেন্স হয়েছে আর কতটুকু বাকি আছে, এই হিসাব যখন আমরা করতে চাই, তখন ডক্টর কেএনটের 12 অবজারভেশন, ডক্টর রিতুল কাছে 22 অবজারভেশনস আমাদের একমাত্র কি বলে ওটা, সোনাওয়ালাদের কাছে থাকে গোষ্ঠী পাথর, যে আমরা কতটুকু সফল হয়েছি আর কতটা রাস্তা বাকি আছে। দিয়ে আচ্ছা ভাই, শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি, বলে যান। আচ্ছা, তো পাথর হিসেবে আপনাকে রাখতে হবে এবং বিচার বিশ্লেষণ করতে হবে, এই সমস্ত সূত্র বা এই সমস্ত অবজারভেশনের মাধ্যমে বুঝতে হবে। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। তো অবজারভেশনের 2 নাম্বার সূত্র অনুযায়ী নাম্বার সূত্র অনুযায়ী the patient feels much better in every aspect, but little or no aggravation has occurred. অর্থাৎ পেশেন্ট খুবই ভালো অনুভব করছে সমস্ত দিক থেকে, সমস্ত অ্যাকচুয়ালি আমাদের এখানটায় ইন্টারনেটের কয়েকদিনের সমস্যার কথা বলা হয়েছে, যে কয়েকদিন ইন্টারনেট সমস্যা থাকবে, বুঝছেন? এখন এই অবস্থাতেই আমি কাজ চালাচ্ছি, এই জন্যে আমাদের লেকচার কিছুটা বন্ধ ছিল, ইন্টারনেটে এদিকে কাজ হচ্ছিল, ওই কারণের জন্য যতটুকু বোঝা যায় চেষ্টা করে। ঠিক আছে আপা? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। নাসির ভাই শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করেন। হ্যালো, না উল্টো পাল্টা কথা
পেশেন্ট আমাদের কাছে এসে বলবে, সাপোজ যে আপনি ধরেন একটা আমি ওটাই বলছি, সাপোজ যখন পেশেন্ট আপনার কাছে এসে বলবে যে আমি সব দিক থেকেই ভালো বোধ করছি, কিন্তু সেখানটায় কোনো অ্যাগ্রাভেশন ছিল না, অর্থাৎ কোনো ধরনের বাড়েনি, আমি আমার ডায়েরি খারাপ থাকছে, আমার সব দিক থেকে আই এম বেটার ইন মেন্টাল, আই এম বেটার ইন ইমোশনাল লেভেল, আই এম বেটার ইন বর্ণনা দিবে। যখন অ্যাগ্রাভেশন ওর অবজারভেশন বলুন তো 4 নম্বর সূত্র অনুযায়ী, অর্থাৎ পেশেন্ট ফিল মাচ বেটার ইন এভরি অ্যাসপেক্ট, এবং কোনো ধরনের সেখানটায় বাড়া বা কমা কোনো কিছুই না, কোনো ধরনের বাড়া বা অ্যাগ্রাভেশন বা অত্যাধিক কষ্ট এগুলো পেশেন্ট অনুভব করে। অ্যাজ সাপোজ হেডেক বা মাইগ্রেনের পেইনের ক্ষেত্রে, এবং ওষুধটা দেওয়ার পরেই পেশেন্টের মাথার যন্ত্রণায় কোনো ধরনের বৃদ্ধি হয় নাই, এটা বুঝছেন, কোনো ধরনের বৃদ্ধি হয় নাই, কোনো ধরনের অ্যাগ্রাভেশন হয়নি, মাথা যন্ত্রণা বাড়ে নাই, ডাইরেক্ট সমস্যা কমে গেছে। যখন এরকম 4 নম্বর সূত্র, আমি সেটাই বললাম। আসলে আমার কথা অনেক লাস্টে পৌঁছাচ্ছে, লেটেন্সি বেশি হচ্ছে আর কি। তো যখন এরকম ক্ষেত্র আসবে, তো ডক্টর কেন্ট সেখানটায় খুবই আনন্দিত বোধ করেন, এবং সমস্ত ডাক্তারই খুবই আনন্দিত বোধ করেন যে উইদাউট অ্যাগ্রাভেশন নেট্টামিউরন দিছি, মাথা যন্ত্রণা কমে গেছে, রাইট। এখন জাজ করতে হবে যে ঘটনা এখানটায় কি ঘটলো, বিচার বিশ্লেষণ করতে হবে যে সত্যিকারের ভালো হলো কি, বা কাজ কতটুকু কমপ্লিট হলো। ডিয়ার ফ্রেন্ড, এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রটিকে ডক্টর কেন্টের আমার দাঁতে মনে হয় ফুল জমা যাচ্ছে। এটা আজকে একদম বেকার সরি, শোনা যাচ্ছে ভাই? দিয়েছিলেন না কাল এরকম। জি স্যার, শোনা যাচ্ছে। মাথা ব্যথা ধরে যাচ্ছে আমার। মানিক ভাই, আপনি বলবেন তো, শোনা যায় না, আমি অনেক কথা বলে ফেললাম, যখনই অসুবিধা হবে বলবেন। ও আপনি লেফট হয়ে গেছে না, প্রতিনিয়ত একটা মোর ওয়ান দেওয়ার পরে মাথা ব্যথা চলে গেছে, করে আপনি আউট। আচ্ছা, তো নেট্টামিউরন দেওয়ার পরে যদি মাথা ব্যথা একদম সম্পূর্ণরূপে চলে গেল, কোনো ধরনের বাড়ে নাই, কোনো ধরনের অ্যাগ্রাভেশন দেখা দেয়, এবং ভবিষ্যতে আমাদের কি অ্যাটেন্স নেওয়া লাগবে। ডিয়ার ফ্রেন্ডস, ওষুধ দিব না ওয়েট অ্যান্ড ওয়াচ, নাকি না অন্য কিছু ব্যাপার আছে, কি ধরনের রেজাল্ট এটা। তো ডক্টর কেন্ট বলছেন এটা খুবই ভালো অবস্থা, খুবই ভালো স্বাস্থ্য, খুবই সুন্দর রেজাল্ট, খুবই একটা সুষম একটা ভাইটাল ফোর্সের অবস্থা। কিন্তু ডক্টর কেন্ট তার বিচক্ষণ বা তার পর্যবেক্ষণশীলতার দ্বারা, তার দীর্ঘ অবজারভেশন, অসংখ্য রোগী দেখার পরে তার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু একটু অন্য ধরনের। শোনা যাচ্ছে না মানে ভাই?
জি স্যার শুনতে পাচ্ছি, আপনি বলে যান, না শুনতে পারলে আমি বলবো। কোন একটা বাজার হ্যাঁ আপনি বলবেন, হ্যাঁ, নাহলে আমি বুঝবো না। তো কালকে গিয়ে এই ক্ষেত্রে ডক্টর বিতুল গাছ পেশেন্টকে দুইটা ভাগে ভাগ করছেন। দেখেন এত সুন্দর রেজাল্ট, একটা মেয়র পাইলো, রোগীর মাথা যন্ত্রণা চলে গেল, এত সুন্দর রেজাল্ট। তো সেই ক্ষেত্রেও পেশেন্টকে তিনি দুইটা ভাগে ভাগ করছেন। নাম্বার ওয়ান হচ্ছে খুবই ভালো ভাইটাল ফোর্স, খুবই ব্যালেন্সড ভাইটাল ফোর্স, খুবই শক্তিশালী ভাইটাল ফোর্স। যেখানটায় সামান্য মাত্র ত্রুটি ঘটেছে ভাইটাল ফোর্সে, সেইখানটায় এই ধরনের রেজাল্ট পাওয়া যেতে পারে বা পাওয়া যায়। এক নম্বর অবস্থা এটা। দুই নাম্বার অবস্থা হচ্ছে একেবারে নিচুর বা নিম্ন শ্রেণীর বা খুবই ক্রনিক পেশেন্টের মধ্যে যার ভাইটাল ফোর্স প্রপারলি ভাবে ডিস্টার্ব হয়ে গেছে, যার ভাইটাল ফোর্স খুবই ইমব্যালেন্স কন্ডিশনের মধ্যে আছে, যে যাকে ব্যালেন্সের মধ্যে নেওয়া যাবে না, প্রায় অসম্ভব হয়ে এসছে, সেই ক্ষেত্রেও এই রেজাল্ট প্রডিউস হতে পারে। এটা তিনি তার দীর্ঘ চিকিৎসা বা দীর্ঘ অবজারভেশন, লক্ষ লক্ষ রোগী দেখার পরে তার এই অবজারভেশন, এটা বুঝছেন? তাহলে এক্ষেত্রে দুইটা পয়েন্ট আছে। যে পেশেন্টকে আপনি এই দিলেন আর মাথা যন্ত্রণা চলে গেল গা, সেই ক্ষেত্রে এক নম্বর হচ্ছে পেশেন্টের ভাইটাল ফোর্স অবস্থা খুবই ভালো, আর নাহলে খুবই খারাপ। বরাবর কথা? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। আচ্ছা, কেমনে ভালো ব্যাখ্যা কি? নাম্বার ওয়ান হচ্ছে সম্ভবত সে গ্রুপ এ, অর্থাৎ খুবই সুষম বা খুবই ব্যালেন্সড ভাইটাল ফোর্স, অর্থাৎ যাদের ক্রনিক রোগ নাইগা, যাদের ক্রনিক ডিজিজ নাই, সামান্য একটু সমস্যা হয়েছিল, সেই সমস্যা এক পান ওষুধেই চলে গেছে, এরকম ঘটনা। অর্থাৎ গ্রুপ এ লেভেলের 1 or 2, অর্থাৎ যাদের সুপ্রিম, যাদের মধ্যে মায়োসিমেটিক ইমব্যালেন্স তেমন নাই, যাদের বংশ ইতিহাস খুবই ভালো, যাদের পাস হিস্টরি খুব ভালোভাবে ক্লিয়ার আছে, এটা বুঝছেন? এক একটা বছরে একা দুক্কা অ্যাকিউট আসে, এক একটা জ্বর আসে, এক একবার ডায়রিয়া হয়, এই ধরনের, বাকি তাদের কোনো ধরনের পাস হিস্ট্রিতে কোনো ধরনের সমস্যা বা ঝামেলা নাই। এইরকম পেশেন্টের ক্ষেত্রে যখনই আপনি ভালো একটা মেডিসিন ঠিক পাওয়ারের সাথে দিতে পারবেন, তখনই আপনি দেখবেন সেখানটায় লিটল অর নো অ্যাগ্রাভেশন। ব্যাপারটা ক্লিয়ার? এবং ফলাফল হচ্ছে যদি এইরকম পেশেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে একবার বা দুইবার ঔষধ দিলেই পেশেন্ট কমপ্লিটলি রিকভারি হয়, সেখানটায় ঘন ঘন ওষুধ দেওয়ার দরকার পড়ে না। আমরা এই সমস্ত হ্যালো, শোনা যাচ্ছে? আমরা যে সমস্ত গল্প শুনি যে নীলমণি ঘটক এক ডোজ পুরিয়া দিয়ে দিলেন না, এখন পেশেন্ট হচ্ছে সেই ওষুধ খেয়ে আর লাইফে কোনোদিন তার আর কোনো সমস্যা হলো না, সে এক দফার ওষুধ খেয়ে ভালো হয়ে গেল, এটা বুঝছেন? তখন নীলমণি ঘটকের যুগে এত কমপ্লেক্স ডিজিজ ছড়ায়নি, এত মিক্সড মায়োসিমেটিক ডিজিজ ছিল না, এটা বুঝছেন? তাদের যেটুকু ছিল বেশিরভাগ টাইপের, তাদের স্বাস্থ্যের অবস্থা, তৎকালীন যুগের স্বাস্থ্যের অবস্থা খুবই ভালো ছিল বাংলার মানুষের, এটা বুঝছেন? ওই জন্য এই সমস্ত কথাবার্তা আমরা দেখতে পাই, বিকজ শুধুমাত্র ডাক্তারের অবদান নয়, তাদের ভাইটাল ফোর্স কতটুকু ব্যালেন্স ছিল। আজ থেকে 50 বছর আগে আপনি চলে যান, মানুষের স্বাস্থ্য কত ভালো ছিল, তাদের দু একটা বড় ছোটখাটো ডিজিজ ছাড়া আর কিছুই হতো না, ঠিক কিনা? আর বর্তমানে হচ্ছে কি ঘরে ঘরে ক্যান্সার পৌঁছে যাচ্ছে, এটা বুঝছেন? আজকে একটা সর্দি, একটা বাচ্চা সর্দি সারাতে অ্যালোপ্যাথিক ডাক্তার কালখাম ছুটে যাচ্ছে, হোমিওপ্যাথি ডাক্তারের 12টা বাইসে যাচ্ছে, কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করছে, যে সর্দির একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করলেই ডাক্তাররা সুন্দর একটা রেজাল্ট পেত, আজকের বাচ্চা প্রতি সপ্তাহে গুনে গুনে ডাক্তারখানায় যাইতেছে। এই যদি স্বাস্থ্যের অবস্থা, তাহলে সে সমস্ত ক্ষেত্রে এরকম রেজাল্টের প্রত্যাশা কি করা যায়? ব্যাপারটা অতটাও সোজা না। তাহলে যদি সম্ভব হয়, যদি এরকম স্বাস্থ্যের অধিকারী পৃথিবীতে যে নাই তা না হয়, আছে 5%, 10% আছে, নাই কে বলেছে, তাহলে দেখা যাচ্ছে গ্রুপ এ যদি হয়, অর্থাৎ যেখানটায় ভাইটাল ফোর্স খুবই ব্যালেন্স কন্ডিশনের মধ্যে আছে, সেখানটায় এই রকম রেজাল্ট পাওয়া যায়। এবং আপনি সুনিশ্চিত থাকেন
যে এই রোগী এই এক দফার নেট্টামিওর যেটুকু দিছি এতেই কমপ্লিট রিকভারি হয়ে যাবে, অর্থাৎ যেটুকু ভাইটাল ফোর্সের মধ্যে ইমব্যালেন্স ছিল সেই এক দফার ওষুধেই চলে যাবে না। তাহলে প্যাথোলজি কি? প্যাথোলজি ছিল আমাদের সবসময় বিবেচনা করতে হবে প্যাথোলজি তাহলে কেমন ধরনের রোগ নিয়ে সেই ক্লিনিকে এসেছিল, যে নেট্টামিওর অনিম এক দফা দেওয়ার পরে তার বিনা অ্যাগ্রাভেশনে সবকিছু ঠিক হয়ে গেছে। তাহলে তার প্যাথোলজিক্যাল কন্ডিশন বা তার কি ধরনের সমস্যা ছিল? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, সেখানে প্যাথোলজিক্যাল প্রবলেম হচ্ছে ফাংশনাল, অর্থাৎ শুধুমাত্র বডির যে কার্য প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় একটু ব্যাঘাত ঘটেছিল, সেখানটায় কোনো ধরনের স্ট্রাকচারাল চেঞ্জ হয় নাই, সেখানটায় কোনো ধরনের সাইকোটিক সিফিলিটিক পরিবর্তন আসে নাই। যা কিছু পরিবর্তন ছিল সুপারফিশিয়ালি পরিবর্তন ছিল। ডাইনেট্টামিওর অনিম দেওয়ার পরে সেই রোগী কমপ্লিট রিকভারি প্রসেসের দিকে চলে গেছে এবং বিনা অ্যাগ্রাভেশনে বিনা কষ্ট দিয়ে একদম ঠিকঠাক ভাবে রিকভার করছে। ক্লিয়ার? তাহলে প্যাথোলজি হচ্ছে খুবই মাইল্ড ধরনের, খুবই ফাংশনাল। সেখানে শুধু কি ছিল? হ্যাঁ, সেখানে ছিল অবশ্যই সেখানটায় সাফারিং পয়েন্ট খুব বেশি ছিল। মাই ডিয়ার ফ্রেন্ডস, সাফারিং যেখানটায় বেশি থাকবে প্রচন্ড মাথার যন্ত্রণা, তার মানে যে বিরাট প্যাথোলজি তা নয়, অ্যাকচুয়ালি তার ভাইটাল ফোর্স খুবই স্ট্রং এবং সে খুবই তীব্রভাবে সিমটমস প্রডিউস করতেছে। তাহলে যন্ত্রণার মাত্রা যে কম ছিল সেটা নয়, আমি বলতেছি যে প্যাথোলজি কি ছিল, অর্থাৎ সেখানটায় কোনো ধরনের সাইকোটিক গ্রোথ, যেন ক্যান্সার, টিউমার বা হচ্ছে কোনো সিফিলিটিক ধরন বা হচ্ছে কি তার কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, এই রকম এত জটিল সমস্যাগুলো ছিল না। ব্যাপারটা বুঝছেন না? তার ব্রেনের হচ্ছে কি কোনো গ্রোথ আছে, টিউমার আছে, তাহলে সেক্ষেত্রে নেট্টামিওর অনিম দেওয়ার পরে আপনি এই রেজাল্ট পাবেন না। ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, তাহলে সেখানটায় সাফারিং ছিল, প্রচন্ড পেইন ছিল, তারপরেও সমস্যা ছিল সুপারফিশিয়ালি ফাংশনালি, শুধু পেইন পর্যন্ত আবদ্ধ ছিল, কোনো ধরনের পরিবর্তন ঘটে নাই। ব্রেনের ফাংশনের দিকে কোনো পরিবর্তন ঘটে নাই, হ্যাঁ, নার্ভেরও কোনো পরিবর্তন হয় না, নার্ভের ডিস্ট্রাকশনও হয় না, কিছুই হয় না। যা কিছু ছিল একটা প্রবলেম ছিল। আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 এই রেজাল্ট প্রডিউস করার ক্ষমতা আছে গ্রুপ এ, আর গ্রুপ এর মধ্যে কাদের? 1 এবং 2, যাদের ভাইটাল ফোর্স খুবই স্ট্রং কন্ডিশনের মধ্যে আছে। ক্লিয়ার? এবার দ্বিতীয় শ্রেণী রোগীদের কাছে আমরা যাব। প্রথম শ্রেণীটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? জি স্যার, ক্লিয়ার। এই সমস্ত ক্ষেত্রে আপনি এক দফা নেট্টামিওর অনিম দিচ্ছেন, মাথার যন্ত্রণা বিনা বাড়ে কমে গেছে, খুবই ভালো আছে, 1 মাস ধরে 2 মাস ধরে খুবই ভালো আছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি আশায় আরো একটা পুরিয়া বাইন্ডা দিলেন, নেট্টামিওর সে খুব ভালো আছে, আর এক দফা দিই। মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকম কাজ করবেন না প্লিজ, বিকজ তার ভাইটাল ফোর্সের প্রবলেম খুবই সামান্য ছিল, ফাংশনাল প্রবলেম ছিল বডিতে এবং ভাইটাল ফোর্স খুব সামান্য ইমব্যালেন্স হয়েছিল। সেই ইমব্যালেন্সটাকে ঠিক করতে গিয়ে তো আপনাকে মাল্টিপল প্রেসক্রিপশন করার দরকার নাই, সেখানে আপনি একটার পর একটা ডোজ তো দিতে পারেন না। বাজার থেকে, মার্কেট থেকে নেট্টামিওর অনিম কিনে নিয়ে আর একদিন ছাড়া একদিন খা, এইরকম প্রেসক্রিপশন তো করা যায় না, করবেন না। বিকজ তার অত কিছু লাগবে না, তরকারিতে নুন যতটুকু দরকার বা লবণ যতটুকু দরকার ততটুকুই তো দিবেন। ভালো হয়েছে বলে আরো 2 চামচ তো বাড়ায় দেবেন না, ঠিক কিনা? জি স্যার, উদাহরণটা সুন্দর হয়েছে। ভাল লাগছে বলে আরো 2 চামচ নুন দিয়ে তরকারি 12টা বাজাবেন না প্লিজ। তাহলে এই সমস্ত ক্ষেত্রে ভাইটাল ফোর্স খুবই কম মেডিসিনের দাবি করতেছে, খুবই কম স্টিমুলেন্টের দাবি করতেছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এই এক দফার মেডিসিনে যখন এত ভালো আছে, তাহলে এই মেডিসিন যতক্ষণ না শেষ হইতেছে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ না ফের পুনরায় মাথার যন্ত্রণা শুরু হইতেছে অ্যাজ এক্সাম্পল, ততক্ষণ পর্যন্ত ওষুধ দেওয়া যাবে না। Because prognosis is very good and the remedy usually works for several months to several years if no major antidotal factor disturb the organic balance. কতদিন পর্যন্ত এইরকম অবস্থায় প্লাসিবো অবস্থায় রাখবেন? বলবেন রফিক ভাই হচ্ছে কি মাথা যন্ত্রণা কমে গেছে, 1 মাস 2 মাস 3 মাস পেশেন্টের ওষুধ দিনে হাইপে যাচ্ছে, কি করা যায়? ওষুধ দিতে পারছে না, ডাক্তারের রাতে ঘুম হচ্ছে না, সে
ইনজেকশন মোতালেব ডাক্তারের মতো হয়েছে, ইনজেকশন না দিলে আর ভালো থাকা যায় না, তার পক্ষে মানসিক অবস্থা মানে মানে মনের মধ্যে শান্তি পায় না, অস্থির কন্ডিশনে চলে যায়। আর ইনজেকশনে পুরো গ্রামময় ঘুরে বেড়াইতেছে, কার ইনজেকশন দেওয়া যায়, এরকম ডাক্তার হয়তো লাভ নাই, তাই না? তো যতক্ষণ না পেশেন্টের দরকার পড়বে আপনি ততক্ষণ হাত পায়টা পিছনে রাখেন, ব্যাপারটা বুঝছেন? আর প্লাসিবোতে দিতে কেউ মানা করেন, ব্যাপারটা বুঝছেন না? তো কতদিন পর্যন্ত এই ওয়েটিং অবস্থা চলবে? যতদিন না পর্যন্ত সমস্যা ব্যাক করতেছে। বিকজ অর্গানিজমের ব্যালেন্স এত ভালো যে এক ডোজ ওষুধ খেয়ে মাসের পর মাস, বছরের পর বছর এই এক ডোজ ওষুধ কাজ করতে পারে। এক ডোজ ওষুধ তো কাজ করেন না, বিকজ ভাইটাল ফোর্সে যে স্টিমুলেশন করেছে সেই স্টিমুলেশনের আর দরকার নাই, এটা চলতেই থাকে। স্টিমুলেশনের পরে বডি বা ভাইটাল ফোর্স নিজেকে ব্যালেন্স করতে থাকে, রিব্যালেন্স করতে থাকে, এরকম চলতে থাকে বছরের পর বছর, মাসের পর মাস। তো কখন ফের ওষুধটা দিব? যখন হয়ে যাবে অ্যান্টিডোট, যখন পেশেন্ট এমন কিছু খেয়ে ফেলবে বা এমন কিছু করে বসবে বা এমন কিছু স্ট্রেস বা পারিপার্শ্বিক পুনরায় বোধহয় হবে, তখনই ফের আর একটা ডোজ দেওয়ার সুযোগ। তাহলে যতক্ষণ না পর্যন্ত মেডিসিনের অ্যান্টিডোট হইতেছে, সেটা হোক 1 সপ্তাহ, হোক 1 মাস, হোক 6 মাস, হোক 2 বছর, হোক 6 বছর, যতক্ষণ না অ্যান্টিডোট হইতেছে ততদিন পর্যন্ত, বা সমস্যা রিঅ্যাপিয়ার হইতেছে ততদিন পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়া যাবে না। তাদের ক্ষেত্রে আছে যাদের পাস্ট হিস্ট্রি ডিজিজ নাই বললে চলে, যাদের ফ্যামিলি হিস্ট্রি অনেক ভালো, অ্যাজমেটিক ইনফ্লুয়েন্স তেমন নাই, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে এই এক ডোজ ওষুধ এই ধরনের এই যে 2 নাম্বার মাই ডিয়ার ফ্রেন্ডস, এই সার্ভিশনের মতো কোনো অ্যাগ্রাভেশন ছাড়া অ্যামলারেশন এটা প্রদান করতে পারে। এবার আসবো দ্বিতীয় গ্রুপ বা দ্বিতীয় শ্রেণীর মানুষ, যাদের ক্ষেত্রে নিম্ন শ্রেণীর মানে ডিজিজ কন্ডিশন আছে, অর্থাৎ যাদের মধ্যে অ্যাডভান্স প্যাথোলজি আছে, অ্যাডভান্স টাইপের ডিজিজ আছে, যাদের মধ্যে ভালো স্ট্রাকচারাল চেঞ্জ আছে, যারা মৃত্যুপথ যাত্রী, যাদের ফাংশন, যাদের বডির অর্গান গুলো প্রায় ডিস্ট্র অবস্থায় চলে গেছে, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রেও ভাইটাল ফোর্স প্রায় খুবই বেশি পরিমাণে ইমব্যালেন্স হয়ে গেছে, যেখানটায় ব্যালেন্সের সামান্য মাত্র কিছু আছে আর বাকি সমস্ত কিছু বিশৃঙ্খল অবস্থার মধ্যে চলে গেছে, যেখানে ভাইটাল এনার্জি খুবই উইক হয়ে গেছে। এটা বুঝছেন? হ্যালো, এখন শুনতে পাচ্ছি। যেখানে ভাইটাল ফোর্স খুবই উইক হয়ে গেছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, সেই সমস্ত অর্গানিজম বা সেই সমস্ত দেহের উপরে ওষুধ কখনোই কিউরেটিভ ওয়েতে কাজ করে না। তাহলে কি ওয়েতে কাজ করে? আপনি যেই ওষুধ যেমন ভাবেই নির্বাচন করেন না কেন, সেখানটায় শুধু প্যালিয়েশন সম্ভব, বিকজ তার অর্গান সেই অবস্থার মধ্যে নাই, তার ভাইটাল ফোর্স সেই অবস্থার মধ্যে নাই, অর্থাৎ সেখানটায় আনরিভার্সেবল প্যাথোলজি ক্রিয়েট করছে, যেটাকে রিভার্স করা, যেটাকে ফের পুনরায় স্বাস্থ্য উদ্ধার করা ঠিক। আপনি যে ওষুধ দেন না কেন, এইভাবে নির্বাচন করেন, ওইভাবে নির্বাচন করেন, রেপার্টারি দ্বারা নির্বাচন করেন, অমুক দিয়ে নির্বাচন করেন না কেন, সেই ক্ষেত্রে হারিয়ে গেছে, যেখানটায় প্রায় ব্যালেন্স হারিয়ে গেছে, সেখানটায় আপনার কোনো ঔষধই তাকে কিউরেটিভ ওয়েতে নিয়ে যেতে পারে না। তাহলে আপনার খুবই সুনির্বাচিত, দক্ষতার সাথে, বিজ্ঞতার সাথে, অনেক বুদ্ধি খাটায়া একটা ওষুধ আপনি যাই দেন কেন, সেখানটায় শুধুমাত্র প্যালিয়েটিভ হতে পারে, অর্থাৎ
উপশম করতে পারে, বাট নট কিওর। ব্যাপারটা বুঝছেন? তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে প্যালিয়েশন উইথ দ্য কারেক্ট রেমেডি দ্বারা শুধুমাত্র সেখানটায় প্যালিয়েশন করা সম্ভব। ক্লিয়ার? ডিয়ার ফ্রেন্ডস, এক্ষেত্রে আপনি ওষুধ দেওয়ার পরে দেখবেন কোনো অ্যাগ্রাভেশন নয়। বিকজ কেন অ্যাগ্রাভেশন কেন অ্যাগ্রাভেশন হচ্ছে না? বিকজ সেই ভাইটাল ফোর্সের মধ্যে সেই এনার্জিটুকু নাই যে আপনার ওষুধের প্রতিক্রিয়া স্বরূপ অ্যাগ্রাভেশনকে শো করতে পারে। মাই ডিয়ার ফ্রেন্ডস, অ্যাগ্রাভেশন শুধুমাত্র শো করতে পারে তারাই যাদের ভাইটাল ফোর্সে সেই পরিমাণে এনার্জি আছে। ভাই মানে যদি কেউ আমার থাপ্পড় মারে, আমার গায়ে শক্তি থাকলে তবে তো তার একটা ঘুষি মারবো। আর আমি যদি তার থেকে দুর্বল কন্ডিশনে হয় তাহলে তো ঘুষি মারার কোনো প্রশ্নই আসে না, মার খেয়ে তো বাড়ি আসার প্রশ্ন। কথা ঠিক কিনা? জি স্যার। তাহলে ঘুষি মারার জন্য যেটুকু সাহস আর শক্তির দরকার সেটুকু কি আছে? ব্যাপারটা বুঝছেন না? এখন সেই কন্ডিশনে মার খেয়ে সহ্য করে বাড়ি আসা, তাহলে আর কোনো উপায় নাই। তাহলে দেখা যাচ্ছে গ্রুপ ডির পেশেন্ট, তাদের মধ্যে খুবই অ্যাডভান্স প্যাথোলজি আছে, সেই ক্ষেত্রে আপনার কারেক্ট রেমেডি শুধুমাত্র প্যালিয়েট করতে পারে উইদাউট অ্যাগ্রাভেশন, কোনো অ্যাগ্রাভেশন ছাড়া প্যালিয়েশন করবে। সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু আপনার ওই একই রকমের শো করবে। কিন্তু এক্ষেত্রে আপনি আরো বুঝবেন যে এখানটায় আগের পেশেন্ট যেটা গ্রুপ এ এর মধ্যে ছিল, যাদের ভাইটাল ফোর্স খুবই ব্যালেন্সে ছিল, সেক্ষেত্রে একটুখানি শুধু স্টিমুলেট করলেই মেশিন শুধু একবারে স্টার্ট করে, মানে হ্যান্ডেল যদি একবার মেরে দিয়েছেন, এখন ফটাস করে মেশিন স্টার্টিং হয়ে গেল, আর কোনো সমস্যা নাই গা। এটা বুঝছেন? কিন্তু এক্ষেত্রে আপনি ওই এমন একটা মেশিন পাইছেন যেখানে হ্যান্ডেল মেরে ছেড়ে দিলে শুধু একটু চলেই আর ফটাস করে বন্ধ হয়ে গেল, অর্থাৎ এ রিল্যাপস উইল ফলো সুন ইন সাচ দি প্যাথোলজি। অর্থাৎ এই ক্ষেত্রে আর ওই ক্ষেত্রের সঙ্গে পার্থক্য এটা যে এখানটায় ওষুধ দেওয়ার পরে পেশেন্ট মাত্র 1 সপ্তাহ, বড় জোর 2 সপ্তাহ, বড় জোর 3 সপ্তাহ ভালো থাকতে পারে, কিন্তু ফের আগের দশা ফিরত আসবে বা আগের থেকে রোগটা অন্যরকম চেহারায় ফিরত আসবে। ফের আপনার আর একটা ওষুধ লাগবে, আগের ওষুধটা আর কাজ করবে না। ওই ইঞ্জিন একদম জং পড়ে গেছে, শুধু আপনি একটু ধাক্কায়া খুব জোরে হ্যান্ডেলটা মারলে তখন মেশিনটা শুধু একটু স্টার্ট নিয়ে ফের আবার বন্ধ হয়ে গেল। কিন্তু আগের পেশেন্টের কি একবার মেশিনে স্টার্ট হয়ে গেলে চললো, সমস্যা নাই। তাহলে এ রিল্যাপস উইল ফলো সুন, খুব তাড়াতাড়ি একটা রিল্যাপস কন্ডিশন চলে আসবে এবং মোস্ট প্রবাবলি নিড অ্যানাদার রেমেডি। সম্ভবত আপনার আরেকটা ফের ওষুধ নির্বাচন করতে হবে। এরকম টাইপের একটা পেশেন্ট আমি পেয়েছিলাম, এমএলডি মাল্টিপল স্ক্লেরোসিস ডিজিজ ছিল। সেক্ষেত্রে বাচ্চাটা একদম ধনুকের মতো করে বাইকা যেত, আর হচ্ছে কি তার গ্রে ম্যাটার, ব্রেনের যে গ্রে ম্যাটার বা হোয়াইট ম্যাটার এইসব আছে সেগুলো সব ধীরে ধীরে ধ্বংস হচ্ছে, মাল্টিপল স্ক্লেরোসিস ডিজিজ, রাইট? তো সেক্ষেত্রে 90% তার ব্রেনের অংশ ডিস্ট্রয় হয়ে গেছে অলরেডি। ব্যাঙ্গালোর যে বিখ্যাত হসপিটাল ভারতবর্ষের মধ্যে, সে ব্যাঙ্গালোর হসপিটাল তাকে ফেরত দিয়েছে যে এই কন্ডিশন ঠিক হবে না, এই বাচ্চা 9 বছরের মধ্যে মারা যাবো। এখন সেই ক্ষেত্রে বাচ্চা তো খুবই সিভিয়ার প্রবলেম হয়, কখনো একটু হালকা মাথা, কখনো গা গরম হইতেছে, কখনো জিভে ঘা হইতেছে, কখনো খেঁচাখেঁচি বেশি করতেছে। তো এই সমস্ত কিছু কন্ট্রোল করার জন্য শুধুমাত্র আমি যে সমস্ত মেডিসিন গুলো দিতাম, যত সুন্দর করে ঔষধ দিই, শুধুমাত্র 1 সপ্তাহ বা বড় যে 3 দিন ভালো থাকে, তারপরে ফের আবার যেই গা সেই অবস্থা। কেন হইতেছে এরকম? বিকজ ভাইটাল ফোর্সের সেই এনার্জি নাই যে পুরো জিনিসটাকে রিব্যাক করতে পারে। এই ক্ষেত্রে মেডিসিন শুধুমাত্র বিনা অ্যাগ্রাভেশনে শুধু প্যালিয়েট করবে। আর নেক্সট টাইম আমি যখন ওষুধ দিতে, আমি তাকে যে সমস্ত ওষুধ দিয়েছিলাম সেগুলো কখনো ছিল বেলোডোনা, কখনো কুপ্রামেটালিকাম, কখনো হচ্ছে ব্রায়োনিয়া, কখনো রস্টক্স। মানে একটা ওষুধ দেওয়ার পরে ফের আরেক দফায় যখন সে আসবে তখন ঔষধ চিত্র ভিন্ন ধরনের। ব্যাপারটা বুঝছেন? হ্যালো? জি স্যার, অবশ্যই। এই ক্ষেত্রে আপনি জমতে পারবেন না, আপনি জমতে পারবেন না, ওই রোগীর সাথে জমতে পারবেন না। সে প্রতিবারে তার কন্ডিশন আলাদা চেঞ্জ করে নিয়ে আসবে। নিড অ্যানাদার রেমেডি ইন অর্ডার টু রিলিভ দ্য পেশেন্ট টেম্পোরারিলি। আপনার তখন একমাত্র লক্ষ্য থাকবে যে টেম্পোরারি ভাবে আপনি রোগীদের
কতটা রিলিফের মধ্যে রাখতে পারছেন। তাহলে এই দুইটা ক্ষেত্র, গ্রুপ এ এবং গ্রুপ ডি, দুই ক্ষেত্রে রেজাল্ট একই রকম দেখতে লাগলেও কিন্তু রেজাল্ট আপনারা সহজেই U1-2 এর মধ্যে আপনারা পার্থক্য করে ফেলতে পারবেন যে কোনটা গ্রুপে আর কোনটা গ্রুপ ডি। যেহেতু গ্রুপ ডির আপনার কাছে অনেক রিপোর্ট নিয়ে আসবে, আপনি বুঝবেন যে এখানটায় তেমন কিছু আপনার করণীয় নাই, শুধুমাত্র প্যালিয়েশন করা। তাহলে আপনি সেক্ষেত্রে দেখবেন ওষুধটা ঠিক হলেই আপনার বিনা অ্যাগ্রাভেশনে পেশেন্ট কিছুদিন ভালো থাকতেছে, আবার হচ্ছে অন্য সমস্যা বা আগের অবস্থা ফিরে আসছে। এক্ষেত্রেও আপনি বিনা অ্যাগ্রাভেশনে অ্যামলারেশন দেখতেছেন। এই দুইটা ক্ষেত্র ছাড়া 3 নম্বর আর একটা ফিল্ড আছে যেটা আমি প্র্যাকটিস কালে দেখছি এবং এটাও বলার মতো একটা ব্যাপার, যেখানটায় দেখবেন পেশেন্টের প্রচন্ড অ্যাগ্রাভেশন হইতেছে, ইন্টেন্স ফিভার, ইন্টেন্স হেডেক, ইন্টেন্স থার্স্ট, প্রচন্ড পরিমাণে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে কামড়াইতেছে, হাড় ভেঙে যাওয়ার মতো যন্ত্রণা হইতেছে, এরকম তীব্র ইন্টেন্সিটি বা পেটে যন্ত্রণা হইতেছে। যেমন একটা পেশেন্ট আসছিল আমার ক্লিনিকের মধ্যে, প্রচন্ড পেট ব্যথা, রাত থেকে ঘুমায় না, ছোট বাচ্চা, হ্যাঁ, দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাইতেছে, পেট ব্যথায় একবার ডান দিকে বেঁকতেছে, একবার বাঁ দিকে বেঁকতেছে, চেয়ারে আরামের সঙ্গে বসতে পারছে না, হ্যাঁ, অস্বস্তির চিহ্ন, পেনের চিহ্ন তার মুখের মধ্যে ঘুরতেছে, প্রচন্ড যন্ত্রণা, কিছু খাইতে পারছে না। ডিয়ার ফ্রেন্ডস, এই যে ইন্টেন্সিটি অফ দ্য সিমটমস বা অ্যাকিউটের মধ্যে যে ইন্টেন্সিটি যদি খুবই তীব্রতা থাকে, এত তীব্র ধরেন 10 ডেসিবেল ধরনের পেন হইতেছে বা 100 ডেসিবেল পেন হইতেছে, এখন হোমিওপ্যাথিক ঔষধ দেওয়ার পরে সেটা কি 105-এ পৌঁছাবে? আপনি বলেন, অলরেডি তো ইন্টেন্সিটি হইতেছে। এখন যদি 100 এর পেইন অনুভব করে, এখন তার যদি 2 ডিগ্রি পেইনও বাইরে যায়, আরো 102 অর্থাৎ 102 যদি পেইনের মাত্রা হয়, তাহলে 100 আগে ছিল, আপনি হোমিওপ্যাথিক ওষুধ দিচ্ছেন, দেওয়ার পরে সেটা অ্যাগ্রাভেশন করছে, করার পরে 101 বা 102 হয়েছে। এখন নাসিরউদ্দিন মানিক ভাই বলেন, এই 100 আর 102 এর মধ্যে পেশেন্ট অনুভবের মধ্যে কতটুকু পার্থক্য করতে পারবে, কতটুকু সে ডিফারেন্স বুঝতে পারবে যে ওষুধ খাওয়ার পর আমার বাড়ছে? খুব একটা বুঝতেই পারবে না, সাথে এমনিতে যন্ত্রণায় অস্থির। রাইট কথা না? তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে ইন্টেন্সিটি অফ দ্য সিমটমস থাকে, তো সেই সময়ে হোক সেটা ক্রনিক বা অ্যাকিউটের কেস, যখন সেটা পিক পয়েন্টে আছে, পেইনের যখন পিক পয়েন্ট, যতটা পেশেন্টকে পেইন দেওয়া যায় সেই পিক পয়েন্টে আছে, তখনও যদি অ্যাগ্রাভেট হয় তাহলে পেশেন্ট সেটা নোটিস করতে পারবে না। অ্যাগ্রাভেশন যদিও হয়েছে কিন্তু পেশেন্ট সেটা নোটিস করতে পারবে না, আপনার কাছে বলতে পারবে না। আর আপনি তো আর গণক নন যে আপনি হাত থেকে মুখ থেকে বুঝে ফেলবেন যে অ্যাগ্রাভেশন হয়েছিল, ব্যাপারটা বুঝছেন না? তাহলে সেক্ষেত্রে পেশেন্ট আপনাকে যদি না জানায়, আপনি কেমনে বুঝবেন অ্যাগ্রাভেশন হয়েছে? তখন আপনার কাছে এই যে 2 নম্বর অবজারভেশনটা, তখন আপনার কাছে মনে হইব যে পেশেন্ট উইথাউট অ্যাগ্রাভেশন অ্যামলারেশন হয়েছে। তাহলে 3টে ক্ষেত্র গেল। নাম্বার 1 হচ্ছে গ্রুপে, যেখানটায় খুবই সুষম এবং খুবই ব্যালেন্সড ভাইটাল ফোর্স আছে, সেখানটায় আপনি ওষুধ দেওয়ার পরে কোনো অ্যাগ্রাভেশন দেখতে পাবেন না, একদম ডাইরেক্টলি অ্যামলারেশনের দিকে যাবে, ফিজিক্যাল, জেনারেল এন্ড মেন্টাল। নাম্বার 2 হচ্ছে গ্রুপ ডি পেশেন্ট, যেখানটায় আপনার ওষুধ দেওয়ার পরে ডাইরেক্টলি অ্যামলারেশন দেখা যাবে, তবে সেটা টেম্পোরারি। নাম্বার 3 হচ্ছে যেখানটায় ইন্টেন্সিটির সাথে পেইন থাকবে, অর্থাৎ তীব্র যন্ত্রণা, যেটা পিক পয়েন্ট পর্যন্ত পেইন যদি পৌঁছে যায়, তাহলে সেক্ষেত্রে আরো 1 ডিগ্রি 2 ডিগ্রি হইলে পেশেন্ট কিছুই অনুভব করতে পারবে না। সেখানটায় পেশেন্ট এসে বলবে ওষুধ খাইলাম আর ঘন্টা 2 পেইনটা ছিল, আর তারপর আস্তে আস্তে থেমে গেল, কোনো অ্যাগ্রাভেশন ছাড়াই অ্যামলারেশন হলো। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকের বুঝলাম যে ডক্টর ফিতুলকাসের 2 নম্বর অবজারভেশনটা কত সুন্দর, এবং 2 নম্বর অবজারভেশনের জন্য 2 ধরনের পেশেন্ট আমরা দেখতে পাই। একটা খুবই ভালো পেশেন্ট যাদের খুবই ভালো এনার্জি আছে, আর একটা হচ্ছে খুবই দুর্বল পেশেন্ট যাদের অর্গান অলরেডি ডিস্ট্রয় হওয়ার পথে আছে বা ডিস্ট্রয় হয়ে গেছে, যেখানটায় আর রিভার্স করা যাবে না। ক্লিয়ার? জি স্যার। বলেন এবার আপনাদের 5 মিনিটের প্রশ্ন উত্তর, তারপর ক্লাস শেষ। এখন 2 নম্বর অবজারভেশন নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ বলেন। ফোনটা নিয়ে চলে গেছিস?
হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কারো কোনো মানে প্রশ্ন নাই স্যার, থাকলে এতক্ষণে করতো। ওকে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট যে ক্লাস করব সেটা হচ্ছে ডক্টর বিতুল কাসের 3 নম্বর অবজারভেশন, যেখানটায় আমরা আগে থাকতে একটু বলে নিই, ক্লাসটা একটু ডিসক্লোজ করে দিই, যেখানটায় আমাদের দেখা যাবে যে আমরা একটা ওষুধ প্রেসক্রিপশন করার পরে পেশেন্টের ফিজিক্যাল, পেশেন্টের মেন্টাল, ঘুম, খিদে, মন মেজাজ সবকিছু খুবই ভালো কন্ডিশনের মধ্যে, ইভেন ফিজিক্যালের অনেক সমস্যা চলে গেছে, কিন্তু একটা সমস্যা রয়ে গেছে, যেমন কনস্টিপেশন, যেমন সামান্য হেডেক, সামান্য পেট ব্যথা, এগুলো রয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের যে ভুলটা হয় যে আমরা ফের আরেকটা না ভেবে চিন্তে একটা মেডিসিন প্রেসক্রিপশন করে দিই ওই মাইনর সিমটমস এর জন্য। সেটা কতটা উচিত, কতটা অনুচিত, তার ফলাফল কি, পরবর্তীকালে আমাদের কি ধরনের সমস্যা ঘটে ক্লিনিক্যালি ভাবে দেখতে গেলে, তখন আমাদের কি ধরনের সমস্যা হয় যখন আমরা এই সমস্ত ছোটখাটো সমস্যাকেও তাড়াবার জন্য একটা ঔষধ দিই, তখন অ্যাকচুয়ালি কি ঘটে, রাইট? এবং এই যে একটা মেডিসিন প্রেসক্রিপশন করা হয় অবিবেচকের মতো, রাইট? এই অবিবেচক প্রেসক্রিপশন করার ফলে পেশেন্ট কেমনে নষ্ট হয়, এটা বুঝছেন? এগুলা নিয়ে নেক্সট বুধবার খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে, রাইট? আজকের আর হবে না, সময় অলরেডি শেষ। তো নেক্সট বুধবারে মাইনর সিমটমস এর উপরে প্রেসক্রিপশন করা যাবে কি না, যদি করতে হয় তাহলে কি ধরনের সমস্যা হবে, এটা বুঝছেন? এগুলোর অনেকের প্রশ্ন থাকে, ডাক্তার পেশেন্ট এসে ঝামেলা করতেছে, এই সমস্যাটা যায় না, আমি কতদিন রোগী ধরে রাখবো, হ্যাঁ রোগী তাহলে থাকবে কেমনে, অনেক ধরনের প্রশ্ন আপনাদের মনে থাকে। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে আমি বিশ্বাসী, এবং প্র্যাকটিক্যালি ভাবে যে ক্লিনিক্যাল সমস্যাগুলো আমরা কেমনে একটা সুন্দর প্রেসক্রিপশন করতে পারি, কেমনে একটা ডিজিজকে ঠিক করতে পারি, এটা প্র্যাকটিক্যাল আলোচনা হচ্ছে একমাত্র প্রধান বিষয়। না লেকচার দেওয়া, না কিছুই না, শুধু ক্লিনিকে পার ডে প্র্যাকটিস করতে গেলে যেটুকু নলেজ দরকার আমরা সেইটুকুই আলোচনা করবো, তার বাইরে একটা আলোচনা হবে না, এটা বুঝছেন? তো মাইনর সিমটমস এর উপরে নেক্সট বুধবারে ক্লাস থাকবেন, কেউ মিস করবেন না, ঠিক আছে? হ্যাঁ, কেউ একজন হাত তুলেছিলেন, বলেন প্লিজ, বলেন। স্যার, আমার অন্য একটা প্রশ্ন স্যার। যেরকম আপনি মনে করেন এক দর্শনে রুগী দেখেন, আপনি মনে করেন একটা মেডিসিন দিলেন, কিন্তু অন্য একজন ডাক্তার, সেও মনে করেন উচ্চ মাপের ডাক্তার, তার কাছে ওই রুগীটা পাঠাইলাম, সে মনে করে আরেকটা মেডিসিন দিল তার দর্শন অনুপাতে, তাহলে তো মেডিসিন আমি 100 ডাক্তারের কাছে যদি একজন রুগী পাঠাই, মেডিসিন তো এক আসতেছে না, তখন ওইটা কি হইতেছে, যদি স্যার একটু বুঝিয়ে বলতেন। খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, কিন্তু টাইম এত শর্ট যে উত্তরটা আমি খুব লম্বা চওড়া ভাবে দিতে চাইতেছিলাম। আর তারপরে হচ্ছে 2 নম্বর অবজারভেশন সম্পর্কে প্রশ্ন করতে বলেছিলাম, পরবর্তীকালে আপনারা একটু খেয়াল রাখবেন। আমরা মাঝে মাঝে একটা ওপেন প্রশ্ন উত্তর পর্ব নিব, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন গ্রুপ রিলেটেড কিছু থাকবে তখন আমরা গ্রুপের মধ্যে প্রশ্ন করলে সেটা অনেকটা বেশি শৃঙ্খলা বা একটা মেনটেন্স, একটা সুন্দর চেন মেনটেন্স করা হবে। যেহেতু আপনি প্রশ্নটা করছেন, উত্তরটা দিই। এই উত্তরটা আমি দেব না, এই উত্তরটা দিয়েছে ডক্টর বাউনিং হোসেন। ডক্টর বাউনিং হোসেন এর কাছে ঠিক অ্যালোপ্যাথি ডাক্তাররাই এই প্রশ্নটাই করেছিল, আপনারা হোমিওপ্যাথরা এক একজনের একটা প্রেসক্রিপশন করেন, আপনারা তো প্রেসক্রিপশন চাই তাই ভাবে করেন, এর কাছে গেলে পালসেটিলা দেন, ওর কাছে গেলে ব্রায়োনিয়া দিচ্ছে ক্যালকেরিয়া, ও দিচ্ছে লাইকো, এই তো অবস্থা হোমিওপ্যাথি। তো ডাক্তার বাউনিং হোসেন একটা কথা বলেছিলেন যে আমি একটা রোগীর কেস টেকিং করবো, কেস টেকিং করার পরে পয়েন্ট গুলোকে আমরা আলাদা আলাদা করবো, ওইরে আমি যদি প্রত্যেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে পাঠাই, তো এই যে রোগী আমার বর্তমান আমার চেম্বারে বসে আছে, এই যে পালসেটিলা, তারা সবাই সহমত হবে পালসেটিলা। অ্যাজ এক্সাম্পল, ধরেন একটা রোগী এসছে, তার ড্রাই মাউথ উইদাউট থার্স্ট, ঠিক, নাম্বার 1। নাম্বার 2, সে খুবই সেন্সিটিভ, যে সামান্য সামান্য কথায় ক্রন্দনশীল। নাম্বার 3 হচ্ছে সে প্রচন্ড অ্যাটেনশন চায়, রাইট? নাম্বার 4 হচ্ছে তার লিউকোরিয়া ডিসচার্জ, সেটা অ্যাকুরেট। নাম্বার 6 হচ্ছে তার পুবার্টি থেকে যে মেনার্কি
সে মেনার কি হচ্ছে খুবই দেরিতে আসছে। নাম্বার 5 প্রবলেম হচ্ছে তার মেন্সেস, সে অ্যাকচুয়ালি এসছে মেন্স প্রবলেমের জন্য যে তার মেন্সেস ক্লিয়ার হচ্ছে না। আপনারা বলেন, আপনারা এখানটায় কি মেডিসিন সাজেস্ট করবেন? আপনারা সবাই হাত তুলে আমরা জানান। কি মেডিসিন প্রেসক্রিপশন করবেন বলেন? পালসেটিলা স্যার। লাভলি আপু শুধু পালসেটিলা দিবে, আর কেউ দিবে না? পালসেটিলা। আর কে কি দিতে হবে? বলেন আর কে কি দিতে চাইছেন? স্যার এক কথা সবাই পালসেটিলাই দিবে। এক কথায় তাহলে পালসেটিলা দিবে। তাহলে আমাদের যেহেতু দেখেন আমি একটা কেস বললাম, আর এই কেসে আপনারা সবাই পালসেটিলায় সহমত হইলেন, স্যার তাহলে এখানটায় বড় ডাক্তার হোক, ছোট ডাক্তার হোক, আর মাঝারি ডাক্তার হোক, পালসেটিলা ছাড়া কেউ কিছু আর ভাবতে পারছে না। তাহলে অ্যাকচুয়ালি আমাদের সমস্যা কোথায়? অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে কেস টেকিং, মাই ডিয়ার ফ্রেন্ডস। কেস টেকিং এ স্যার। রাইট কথা, সঠিক প্রেসক্রিপশন, সঠিক অ্যাপ্রোচ, তারপর আপনি সিমটমস গুলো দেন। প্রত্যেক হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আমি যদি এই চিঠিটা লিখি, বর্তমানে ঠিক বাউনিং হাসানের মতো উত্তর আসবে, সবাই বলবে এক কথায় পালসেটিলা। সে নতুন ডাক্তার পর্যন্ত বলবে। সমস্যা হচ্ছে আমাদের কেস টেকিং। আমরা পয়েন্টগুলো কি সিলেকশন করতে পারছি? আমরা কি ইন্টেন্সিটি বা ইন্টেন্সিটি এবং হচ্ছে কি এর সাথে কি আমরা সঠিকভাবে কেসটা টেকিং করতে পারছি? কোন সিমটমসটাকে প্রাধান্য দিতে হবে সেটা কি আমরা বুঝতেছি না। আমি তো বলছি একটা ভালো বিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার সে যদি ভালো মতো কেস টেকিং করে, এবং একটা নবীন ডাক্তারের কাছেও যদি সে শুধু পয়েন্ট গুলো রাখে, বাকি সমস্ত আজাইরা জিনিস, বা কেস টেকিং এ আমরা 45 মিনিট, আধা ঘন্টা, 30 মিনিট, 15 মিনিট কথা বলি, সব তো আর সিমটমস এর মধ্যে নিই না, নিই তো মাত্র 5টা থেকে 6টা পয়েন্ট, ঠিক কিনা? সেই 5টা 6টা পয়েন্টে লিখা আপনি যদি কোনো নবীন হোমিওপ্যাথি ডাক্তারের হাতেও পৌঁছে দেন, সেও কিন্তু আপনাকে মেডিসিন বলে দেবে। ব্যাপারটা বুঝছেন না? ওই যে তাড়াহুড়া করা, শর্টকাট প্রসেস, অরিগাননের পথ ছাড়া বেপথে কেস টেকিং, দুইটা একটা কথা শুনবো, একটা করে প্রেসক্রিপশন করব, এই সমস্ত মেথড বাজি করলে তো সেখানটায় সবাই জমবে না, তাই না? জমবে কি? সেটা তো আর হোমিওপ্যাথি হলো না, সেটা অন্য ধরনের ব্যাধি। সে তার ব্যক্তিগত ব্যাধি করলে কিছু করার আছে? তাহলে আশা করি উত্তরটা পাইছে। আপনি যে লক্ষণ বললেন স্যার, আপনি যে লক্ষণ বললেন, এই লক্ষণ পালসেটিলা সবাই পালসেটিলা দিলেন, কিন্তু ওই রোগীর ভিতরে তো আরো লক্ষণ আছে স্যার, ওইটা আপনি টোটালি সিমটম নিবেন না? মাই ডিয়ার ফ্রেন্ডস, এই আমার ডিয়ার বন্ধু, এটা আপনাকে কালকে মানে নেক্সট ক্লাসে বুধবারে এইটার উপরে ক্লাস হবে, যে মাইনর সিমটমস এর মধ্যে এই আলোচনাটাও ঢুকে যাবে। আপনি সেখানটায় বুঝবেন যে সিমটমস অসংখ্য থাকতে পারে, কিন্তু কোন সিমটমস যাইবে ফিল্ডের মধ্যে সেটা হচ্ছে বিবেচনার বিষয়, সেটাই হচ্ছে অর্গাননের বিষয়, আর সেটাই হচ্ছে বড় ডাক্তারের বিষয়, আর সেটাই হচ্ছে ক্লাসিক্যাল ডাক্তারের ব্যাপার। যে কোন সিমটমসকে প্রাধান্য দিতে হবে আর কোন সিমটমসকে প্রাধান্য দিতে হবে না, তার পিছনে লজিক থাকতে হবে, রাইট? ক্যারেক্টারিস্টিক সিমটমস বললে অনেক কথা হয়ে যাবে। ডক্টর হ্যানিম্যান আমাদের নির্দেশ দিয়েছেন যে কোন সিমটমস গুলো ক্যারেক্টারিস্টিক সিমটমস। ডক্টর ভিতুল কাস আমাদের নির্দেশ দিয়েছেন যে শুধুমাত্র সিমটমস নয়, সিমটমসের আকৃতি প্রকৃতিও বুঝতে হবে, সিমটমসের ইন্টেন্সিটি বুঝতে হবে, সিমটমসের ফ্রিকোয়েন্সি বুঝতে হবে। হ্যাঁ, যেমন একটা রোগী যদি বলে ডাক্তার লবণ খায়, বললেন লবণ খাস, হ্যাঁ লবণ খায়, এটা কি আপনার কতটুকু গুরুত্ব দিতে হবে? আবার একটা পেশেন্ট বলতেছে ডাক্তার হ্যাঁ মোটামুটি আমি তো লবণ ভালোবাসি, আর একটা পেশেন্ট বলতেছে ডাক্তার আমি লবণ ছাড়া ভাতই খাই না, আমার কাছে ওই ভাত মানে আমি খাইছি বলে মনে হয় না, আমি আজীবন এই যে তিনটে আমি লবণের কথাই বলতেছি, কিন্তু রোগীর বর্ণনা 3 রকমের। আপনি বলেন এই যে লবণের ডিজায়ার ফর সল্ট প্রত্যেক রোগীর মধ্যে সমান অবস্থায় আছে, ব্যাপারটা বুঝছেন? প্রাধান্য কিসের উপরে পায়? আপনি দেখতেছেন অ্যাকিউট কেস, প্রচন্ড ফিভারের নানান ধরনের স্টেজ, হাতের তলা থেকে পায়ের তলা থেকে ঠান্ডা উঠতেছে, মেরুদণ্ডের হার্ট রেট ঠান্ডা নিচের দিকে নামতেছে, প্রচন্ড পিপাসা, ঘর্ম অবস্থায় বমি ভাব লাগে, এই সমস্ত কথা বলতেছে। আর আপনি জিজ্ঞাসা করছেন যে বাবা তোমার লবণের ডিজায়ার কেমন? ও
ওখানটায় কোনো প্রসঙ্গ আছে লবণের? ওটা আপনার কি করতে হবে? ইট ইজ অ্যাকিউট কেস, ইট ইজ অ্যাকিউট ফিভার, ম্যালেরিয়া ফিভার। সেক্ষেত্রে আপনার টিচার কি করবে? আপনার বাপ দাদা কি হয়েছিল সেখানে জিজ্ঞেস করার কোনো দরকার আছে? সেই সিমটমস 3বার তার বাপের টিউবারকুলোসিস হয়েছিল বা তার বংশের মধ্যে টিউবারকুলোসিস হিস্ট্রি আছে। এখন আপনি ম্যালেরিয়া জ্বর সারাতে গিয়ে আপনি টিউবারকুলোসিস হিস্ট্রি নিয়ে যুক্ত করলে কি ঝামেলা বাঁধবো না? ব্যাপারটা বুঝছেন? স্যার ম্যালেরিয়া জ্বর সারানোর জন্য তো আপনি চিকিৎসা দেবেন না, আপনি তো তার টোটালি সিমটম দূর করার জন্য ঔষধ দিবেন। আর এক কথা, আর যেরকম আপনি যেরকম পর্যবেক্ষণ করবেন, আরেকটা স্যার আরেকভাবে পর্যবেক্ষণ করবেন। তাহলে কাজটা ঠিক, যেটা ডক্টর হ্যানিম্যান বলতেছে সেটাই তো ঠিক কিনা? যেটা অর্গ্যানন আপনাকে বলবে, যেখানটায় ঝামেলা বাঁধবে সেখানটায় অথেন্টিক যারা পায়োনিয়ার অফ হোমিওপ্যাথ, যারা হোমিওপ্যাথিকে প্রতিষ্ঠা করে গেছে, বিশেষ করে ডক্টর হ্যানিম্যানের অর্গ্যানন আপনাকে রাস্তা দেখাবে। কনফিউজ হওয়ার তো কোনো রাস্তা নাই। এটা বুঝছেন না? কোনো স্যার, কোনো গুরুদেব, কোনো গুরু শ্রেণী এই সমস্ত সব ভ্রান্ত বিশ্বাস, এই সমস্ত বায়াস্ট চিন্তা ফেলে দেন। এবং ডক্টর হ্যানিম্যান, ডক্টর কেন, ডক্টর ভিতুলকাস, এই সমস্ত ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, ডক্টর বোগার বাউনিং হোসেন, ডক্টর বোরিক্স, এদের কথা শোনেন। এটা বুঝছেন? আর বাকি না হলে হোমিওপ্যাথির মূল নীতিগুলো যদি না সে প্রয়োগ করতে পারে, সে কিসের স্যার? অর্গ্যানন কি লাইক এ নিউটন সূত্র? সূত্র ছাড়া ফিজিক্স যেরকম দাঁড়ায় না, গতির সূত্র ছাড়া, ঠিক সেরকম ভাবে অর্গ্যাননের রুলস যদি না ফলো করা হয় তাহলে সেটা হোমিওপ্যাথি হবে না, সেটা অন্য বা নিজস্ব প্যাথি হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্রিকেটের মধ্যে যে একটা নিয়ম আছে, যে বাউন্ডারি গেলে উঁচু হয়ে 6, গড়িয়ে বাউন্ডারি টাচ করলে 4, যদি উইকেট ভেঙে যায় বা উইকেট যদি পড়ে যায় তাহলে আউট। এই সূত্রগুলো যদি না মানেন, আর যদি বলেন আমি ক্রিকেট খেলবো, এখন আপনি কোনটায় 6 ধরতেছেন, কোনটায় 4 ধরছেন, কোনটায় আউট থাকছে, ওটা কি ক্রিকেট খেলা হবে? হবে কিনা বলেন না? ওটা একটা আজাইরা খেলা হবে, বুঝছেন না? ঠিক সেরকম ভাবে ডক্টর হ্যানিম্যান রিসার্চ করে সমস্ত অ্যালোপ্যাথ জগতের সামনে যে সূত্রগুলো দাঁড় করাইছে, সিমিনিমাম, মিনিমাম ডোজ, হোমিওপ্যাথিক ক্ষেত্রে কেস টেকিং এর রুলস, নিয়ম নীতি যেগুলো নির্ধারিত করে গেছে, সেগুলো ছাড়া আপনি যদি হোমিওপ্যাথি খেলতে নামেন, তা খিলাড়ি তো কখনো কেউ বলবেন না, খিলাড়ি তো হতেও পারবেন। এটা বুঝছেন না? স্যার এখানে ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে অর্গ্যাননের সূত্র এবং প্রিন্সিপাল। ক্লিয়ার? থ্যাংক ইউ। জি স্যার, কথা হাফেজ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। এই গ্রুপে আজকে আমি নতুন, আমার পরিচয়টা, আমি ডাক্তার মোহাম্মদ আলী আফজাল,